আমরা আজকের পার্টের মধ্যে পড়বো মিয়োসিস। এর আগের পার্টের মধ্যে আমরা পড়েছিলাম মাইটোসিস, কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কি, কাকে বলে, কত প্রকার এবং প্রত্যেকটা কোষ বিভাজনের ধাপ এবং গুরুত্ব, প্রত্যেকটা ডিটেলস আমরা আগের পার্টে আলোচনা করেছি। এই পার্টের মধ্যে আমরা পড়বো মিয়োসিস কোষ বিভাজন কি, কিভাবে সংঘটিত হয়, মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব, বিশেষ করে এরপরে মাইটোসিস মিয়োসিসের পার্থক্য, এরপরে আছে আমাদের আরো কয়েকটা পার্থক্য আছে, সেগুলো আমরা পরবর্তীতে পড়বো। তো শুরুতে আমরা যে বিষয়টা পড়তেছি সেটা হচ্ছে মিয়োসিস কি বা মিয়োসিস কাকে বলে। দেখো বইয়ের মধ্যে মিয়োসিস কাকে বলে বা মিয়োসিস কি কোনো সংজ্ঞা দেওয়া নাই, তো এই সংজ্ঞাটা তোমাদের মোটামুটি নিজের মতো করে বানিয়ে নিতে হবে। তো আমরা একটু শুরুতে একটা মিয়োসিসের সংজ্ঞা দেখি। মিয়োসিস কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার এবং কি ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে চারটি আপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিয়োসিস বলে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা মোটামুটি মানে 3 থেকে 4টা বৈশিষ্ট্য বুঝতে পারতেছি যে নিউক্লিয়াস কয়বার বিভক্ত হবে, দুইবার বিভক্ত হবে, এবং ক্রোমোজোম কয়বার, একবার, এবং একটা মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষের সৃষ্টি হবে, 4টা অপত্য কোষের সৃষ্টি হবে। এরপরে আছে কি, এবং অপত্য কোষ মানে ডটার সেলের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা আছে সেটা মাতৃকোষের কি হবে, অর্ধেক হবে, অর্ধেক সংখ্যক থাকবে। তাহলে এই সংখ্যাটা তোমরা সুন্দর করে পড়ে রাখবে অথবা কোনো জায়গায় লিখে রাখো। এরপরে আমরা যাবো সরাসরি, এখন বইয়ে চলে যাই, বইয়ের মধ্যে কি বলছেন যে এইখানে সেম কথাগুলো বলা হবে। বেশি কথা বলবো না এখানে। যে মিয়োসিস কোষ বিভাজনের চক্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। প্রথম নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে মাতৃকোষের যে দুইটি নিউক্লিয়াস পাওয়া যায় তার দ্বিতীয়বারে প্রত্যেকটি আবার কি হয়, দুইবার করে বিভাজিত হয়। অবশ্যই ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ সমান সমান সংখ্যক থাকে। তাহলে এখন আমরা একটু ডিটেলস, এই ডিটেলস বলতে এই চিত্রটার দিকে রেখে আমি একটু কথা বলি। যে এই যে দেখো একটা জনন মাতৃকোষ আছে আমাদের, কি জনন মাতৃকোষ, যেটাকে বলা যাচ্ছে কি আমাদের 2n সংখ্যক। ঠিক আছে, এই জনন মাতৃকোষটা আমাদের মোটামুটি কয়বার বিভক্ত হয়েছে দেখো, আমরা যদি দেখি জনন মাতৃকোষটা, এই দেখো জনন মাতৃকোষ, ঠিক আছে। তো এই যে প্রথমবার বিভাজন এবং কি আছে আরেকটা দ্বিতীয়বার বিভাজন। তো প্রথমবার বিভাজন রয়েছে কি হ্রাসমূলক বিভাজন, দ্বিতীয়বার বিভাজনটা বলতেছে সমবিভাজন। তো হ্রাসমূলক বিভাজনটা কি রকম, যে ক্রোমোজোমের মধ্যে এই যে জনন মাতৃকোষ আছে এইখানে যে ক্রোমোজোমের সংখ্যা আছে, এই বিভাজনটার মধ্যে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে ক্রোমোজোমের সংখ্যা। ঠিক আছে, মানে 2n থেকে কি হইতেছে, n হইতেছে। এই জন্য ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় বলে এটাকে কি বলা হয়, হ্রাসমূলক বিভাজন বলা হইতেছে। এবং এর পরবর্তীতে সমবিভাজন মানে কি, এই যে n আছে না, এই n এর সংখ্যক যে কোষটা আছে এটাকে জাস্ট দুই ভাগে বিভক্ত হবে। এইটা অনেকটা মাইটোসিসের অনুরূপ। ঠিক আছে, তাহলে এই যে মিয়োসিসের মধ্যে আমরা দুইটা ধাপ দেখলাম, দুই ধরনের বিভাজন দেখলাম, বিভাজন 1, বিভাজন 2। এর একটু পরে আমরা এই যে নামও পাবো, যেমন প্রথম বিভাজনকে বলবো মিয়োসিস 1 এবং পরের বিভাজনকে বলবো মিয়োসিস 2। এবং মিয়োসিস 2 যেটা আছে এটা অনেকটা মাইটোসিসের কি অনুরূপ, একটা মাইটোসিস যেভাবে ঘটে সেভাবে হয়। তাহলে এখন সব মিলিয়ে যদি আমরা চূড়ান্ত ভাবে একটা কথা বলি, ফলাফল হলো যে মিয়োসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি কোষ পাওয়া যায় এবং প্রতিটি কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। মানে অপত্য যে নতুন যে কোষগুলো সৃষ্টি হইতেছে এই কোষের মধ্যে আমরা ক্রোমোজোমের সংখ্যা কি পাবো, মাতৃকোষের অর্ধেক পাবো। এবং কাজেই বলতেছে যে ডিএনএ পরিমাণ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে কি মাতৃকোষের যে ডিএনএটা আছে সেটা অপত্য কোষে বা ডটার সেলের মধ্যে কি হবে, সেটা অর্ধেক হবে। তাই মিয়োসিসের অপর নাম বলা হয় কি, হ্রাসমূলক বিভাজন বলা হয় মিয়োসিসকে। এটা পরীক্ষাতে খুব ভালো পরিমাণে আসে যে মিয়োসিসকে কেন কি বলা হয়, হ্রাসমূলক বিভাজন বলা হয়। তো মিয়োসিসকে কি কারণে হ্রাসমূলক বিভাজন বলে, যদি আমরা একটু দেখি কথাটা কি বলছেন, যে সংজ্ঞাটা আসবে বা অনুধাবনী প্রশ্নটা আসবে যে মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন। মিয়োসিস কোষ বিভাজনের মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুইবার কি বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজন ঘটে কত, একবার। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এটাকে কি বলা হয়, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলে। এটা 2 মার্কের জন্য দ্যাটস এনাফ, বড় করার দরকার নেই। ঠিক আছে, এই দুই মার্কের জন্য আমাদের এটাই কি হবে, চলবে। এরপরে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা বইয়ে যদি যাই আমরা, দেখো কি আছে আমাদের হ্রাসমূলক জনক। এরপরে আমাদের এখানে আছে যে প্রশ্ন হচ্ছে মিয়োসিস কেন হয়, মানে মিয়োসিসটা কি কারণে ঘটে, মানে কি কারণে মিয়োসিসটা যদি না করতো তাহলে কি হইতো আমাদের, এই বিষয়গুলো আমরা এখন পড়বো। এটা অনেকটা মানে অনেকটা গুরুত্বের মধ্যে পড়ে যায়। তো প্রথমে এটার সাথে তুলনা করতে গিয়ে একটু মাইটোসিসের সাথে তুলনা করছে যে মাইটোসিস কোষ বিভাজন অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে। মানে যে রকম যতটা তোমার ক্রোমোজোম থাকে পরবর্তীতে সেম অপত্য কোষে বা ডটার সেলে সেম সংখ্যক ক্রোমোজোম থাকে। আর মাইটোসিসের কাজ হয়েছে কি বৃদ্ধি এবং কি অযৌন জননে মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য, মানে এটা লাগবে। কিন্তু এইখানে দেখো একটা অযৌন জননের জন্য আমাদের মাইটোসিস লাগতেছে, তাহলে যৌন জননটা রয়ে গেছে নিশ্চিত। তাহলে দেখো এখন কি বলছে যে যৌন জননে পুং এবং কি স্ত্রী জনন কোষে মিলনের প্রয়োজন হয়। আমাদের যৌন জনন যেটাকে বলা হয়, যৌন জননের যদি সংজ্ঞাটা আসে তাহলে আমাদের যে কথাটা বলতে হবে, এই জননের মধ্যে একটা পুং গেমিট একটা স্ত্রী গেমিটে কি হবে, মিলনের প্রয়োজন হবে। এখন দেখো এই মিলনের সময় যদি এই স্ত্রী জনন বা পুংজনন যে কোষটা আছে এই কোষটার মধ্যে যদি ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন না হইতো, মানে 2n সংখ্যক থেকে যেত দেহকোষের মতো, দেহকোষ সাধারণত 2n সংখ্যক হয়, মানে ফুল সংখ্যক। তাহলে কি ঘটনাটা ঘটতো, তাহলে আমরা যদি একটা কথা বলি সেইখানে দেখো
একটু নিচে চিত্রটার দিকে তাকাই, তাহলে এই যে দেখো আমাদের জনন মাতৃকোষ যেটা আছে মাতৃকোষ, যেটা হচ্ছে কি মিউসিস টুয়েন এবং কি আছে মিউসিস কি আছে টুয়েন, এটা হচ্ছে ডিম্বাণুর হিসাব, আর এটা হচ্ছে কি শুক্রাণুর হিসাব বলছে এখানে। তাহলে এই জায়গাটার মধ্যে দেখো মিউসিস যদি না ঘটে, মিউসিস যদি না ঘটতো মানে এন সংখ্যক যদি না হইতো, তাহলে শুক্র ডিম্বাণুর মধ্যে নিশ্চিত টুয়েন সংখ্যক থাকতো, শুক্রাণুর মধ্যে টুয়েন সংখ্যক থাকতো। তাহলে যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হইতো তখন এটা টুয়েন টুয়েন মিলে কি হয়ে যেত, ফোরেন হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল একটা জেনারেশনের ঘটনা। এর পরবর্তী জেনারেশন যখন আবার তাদের কি হতো, পুংগেমিট অথবা স্ত্রীগেমিট উৎপন্ন হইতো, তাহলে এখানে থাকতো ফোরেন, এখানে থাকতো ফোরেন। তাহলে কি যদি মিউসিস না ঘটে, ঠিক আছে, তাহলে এখানে ফোরেন এখানে ফোরেন, তাহলে কত হচ্ছে 8n। তাহলে এইভাবে পর্যায়ক্রমে 4n 8n, তারপরে কি আছে 16n, ঠিক আছে, তারপরে 2, তারপরে আছে 32, এইরকম ভাবে পর্যায়ক্রমে কি চলতে থাকতো। তাহলে এই যে দেখো একটা ক্রোমোজোমের যে ব্যালেন্সটা আছে এটা কি থাকতো আমাদের, এই ক্রোমোজোমের ব্যালেন্সটা থাকতো না। তার মানে মানুষের প্রথম জেনারেশন ক্রোমোজোম থাকবে কয় জোড়া, 23 জোড়া, পরের জেনারেশন 46 জোড়া, এইভাবে বেড়ে বেড়ে যাইতো। তার মানে কি ক্রোমোজোমের সংখ্যাটা ধ্রুব থাকতো না। এই কথাটা এখানে বলছে, আর কিছু বলে নাই। যদি আমরা এখানে একটু পড়ে যাই, তাহলে যে মনে করো জীবদেহ জনকোষের ক্রোমোজোমের সংখ্যা 4 গুণ এবং কি 8 গুণ হয়ে যেত। তার মানে কি ক্রোমোজোমের সংখ্যা সবসময় চেঞ্জ হয়ে যেত। আরেকটা কথা আমরা সবসময় জানি যে ক্রোমোজোমের সংখ্যা যদি চেঞ্জ হইতো তাহলে জীবের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হইতো? কারণ ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। ঠিক আছে, কারণ আমরা জানি ক্রোমোজোমের মধ্যে কি থাকে, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনগুলো আছে সবগুলো থাকে। যদি ক্রোমোজোমে চেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই তার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হবে। বৈশিষ্ট্যগুলো যদি চেঞ্জ হয় তাহলে এই যে মানুষের যে আমরা শেপগুলো দেখতেছি বা আকৃতিগুলো দেখতেছি বা প্রাণী বা উদ্ভিদের এগুলো দেখতেছি, মানে জেনারেশনের পর জেনারেশন একই রকম মানুষ একই রকম সবকিছু মোটামুটি হবে, তাদের চেঞ্জ হয় না। তাহলে এইগুলো চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, কারো 4টা চোখ থাকতো, কারো 3টা চোখ থাকতো, এরকম জেনারেশন একটা ব্যাপক পরিবর্তন করতো। এই জন্য মানে আমাদের বিশেষ করে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি মিউসিস। এরপরে দেখো আমাদের যে কথাটা বলছে যে স্বাভাবিকভাবে জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে এক সময় এরকম ঘটনা ঘটে, ক্রোমোজোমের সংখ্যা কি অর্ধেক হয়ে যায়। যখন ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় কোষের মধ্যে, তখন এটাকে কি বলা হয়, হ্যাপ্লয়েড বলা হয়, মানে এন সংখ্যক বলে এন। ঠিক আছে, এই দেখো মিউসিসের ফলে আমরা কি পাই, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম পাই। ঠিক আছে, আবার যখন দুইটা হ্যাপ্লয়েড মিলিত হয়, এই যে হ্যাপ্লয়েড দুইটা এন সংখ্যক, তখন এটাকে আমরা কি বলতেছি, ডিপ্লয়েড, মানে 2n সংখ্যক বলতেছি। ঠিক আছে, অর্থাৎ মিউসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি জীবের বৈশিষ্ট্য বংশ পরস্পর টিকে থাকে। এখন আমরা যে কথাটাতে যাব যে মিউসিস কোষ বিভাজন কেন ঘটে বা কোথায় ঘটে এবং কোন কোন প্রাণীর কোন কোন জায়গার মধ্যে ঘটে। তো মিউসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে থাকে। কোথায় ঘটে? জনন মাতৃকোষের মধ্যে ঘটে। আচ্ছা, এরপরে দেখো যে জনন মাতৃকোষ বলতে এখন আমরা উদ্ভিদের বেলায় যাই, প্রাণীর বেলায় যাই। ঠিক আছে, এখন দেখো সপুষ্পক উদ্ভিদের বেলায় কোন জায়গায় ঘটতেছে, পরাগধানী অথবা ডিম্বকের মধ্যে। আর যদি উন্নত প্রাণী দেহে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিউসিস কি ঘটে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের উদ্ভিদগুলো প্রাণীগুলো এখন একটু যাই নিম্ন শ্রেণী জীবের মধ্যে কোন কোন জায়গার মধ্যে ঘটে, যেমন ছত্রাক, শৈবাল, মৎস্য জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদ যারা আছে, এই সকল উদ্ভিদের বেলায় ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু মানে স্পুর উৎপন্ন হয় তখন তাদের জাইগোটে ঘটে। তার মানে সহজ কথা যদি বলবো এটা বলবো জাইগোটে ঘটে। নিম্ন শ্রেণীর এদের জীবদের বেলায় কোথায় ঘটে, জাইগোটে এটা ঘটে। আর উদ্ভিদের বেলায় পরাগধানী ডিম্বকের মধ্যে, আর উন্নত মানের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মাধ্যমে এটা ঘটে। এরপরে আমরা যাই মিউসিস কোষ বিভাজনের সময় একটা কোষ পরপর কয়বার বিভাজিত হয়, দুইবার বিভাজিত হয়। দুইবার বিভাজিত হয়ে কয়টা কোষ সৃষ্টি করে, 4টা অপত্য কোষ বা 4টা ডটার সেল উৎপন্ন হয়। তাহলে এই যে দুইবারের মধ্যে প্রথমবার যে বিভাজনটা ঘটে এটাকে বলা হয় কি মিউটিক বিভাজন বা মিউসিস 1, দ্বিতীয়বার বিভাজনকে বলা হচ্ছে কি মিউসিস 2। এরপরে আমাদের দেখো এই কথাগুলো আমরা অলরেডি বলে ফেলছি যে প্রথম বিভাজনের সময় অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা আর অর্ধেকে পরিণত হয়। মানে বিশেষ করে প্রথম যে বিভাজনটা ঘটে এটার মধ্যে কি হয়ে যায়, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এবং দ্বিতীয় বিভাজনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, জাস্ট খালি মাইটোসিসের মতো কি হয়, মানে একটা কোষ থেকে দুইটা কোষ হয়। এই জন্য দ্বিতীয় যে বিভাজনটা আছে সেটা অনেকটা কি হয়, মাইটোসিসের অনুরূপ ঘটে, মানে ক্রোমোজোমের সংখ্যা কোনো চেঞ্জ হয় না। এরপরে আমরা দেখো কিছু ব্যতিক্রম কথা বলছে যে বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব করতে পারে। মানে মিউসিসের মধ্যে হঠাৎ করে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যেতে পারে, এটা ব্যতিক্রম টাইপ। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, ব্যাঙের একটা প্রজাতির কথা বলা হয়েছে। যেমন কি আছে, জেনোফানাস ট্রপিকালিস যে ব্যাঙটা আছে, এই ব্যাঙের বেলায় দেখো সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোফাস কি বলতেছে কি লেভিস প্রজাতি উৎপত্তি ঘটেছে। তাহলে এই যে একটা ব্যাঙের একটা উদাহরণ দিল যে ক্রোমোজোম হঠাৎ করে বেড়ে যায়, তাহলে এই যে দেখো আমাদের কি আছে, জেনোফাস ট্রপিকালিস নিচে এই ছোট ব্যাঙ থেকে হঠাৎ করে কি ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ কি একটা বড় ব্যাঙের সৃষ্টি হয়ে গেছে। এই দেখছো এটা, এই যে চিত্রটার দিকে তাকালে বোঝা যায় একটা ছোট ব্যাঙের নাম কিটা, জেনোফানাস ট্রপিকালিস। এবং এই থেকে একটা কি বড় ব্যাঙের সৃষ্টি হয়েছে যখন কি হয়েছে, ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, জীবের সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সেটাকে বলে জেনোফাস লেভিস।
তাহলে এটা গেলো আমাদের বিশেষ করে এর মধ্যে বৈচিত্র্যের মধ্যে। তো এরপরে বলছে যে প্ল্যান্টি রাজ্যে, এটা উদ্ভিদের একটা উদাহরণ দিছে যে প্ল্যান্টি রাজ্যের বিভিন্ন সদস্য যেমন আলু দেহকোষে বা জনন কোষে নয়, মানে দেহকোষের মধ্যে এই ধরনের প্রক্রিয়া স্বাভাবিক ঘটনা, এটা ঘটতেই পারে। ঠিক আছে, অনেক সময় আমরা ইচ্ছাকৃতভাবে খাদ্য হিসাবে ব্যবহার করার জন্যই উদ্ভিদের প্রজাতি বেছে নিই, সেই রকম জাত পরিকল্পিতভাবে সৃষ্টি হয় কারণে তুলনামূলকভাবে বড়। ঠিক আছে, তাহলে এরকম হইতে পারে যে আমাদের উদ্ভিদের বেলায় অনেক সময় কি হয়, এরকম ক্রোমোজোমের সংখ্যা হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে, মানে ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন হইতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে প্রজাতির একটা নতুন কি হবে, ধারা সৃষ্টি হবে, নতুন একটা প্রজাতি সৃষ্টি হবে। ঠিক আছে, যেটা আগের কোনো প্রজাতির সাথে মিলবে না। এই কারণে বলছি কি এটা মানে হইতে পারে আমাদের যে ক্রোমোজোমের সংখ্যা চেঞ্জ হইতে পারে, এটা হচ্ছে ব্যতিক্রম। এরপরে আমরা যদি যাই পরেরটা, যে ক্রোমোজোমের বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য রক্ষা করা মিউসিসের একই রকম গুরুত্বপূর্ণ অবদান। আমাদের শুধু এইটা না যে ক্রোমোজোমের বা জেনেটিকের সমতা রক্ষা করা ছাড়াও কি করে, এই যে জিনগত বৈচিত্র্যটা আছে, বৈচিত্র্য মানে কি, একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যে ডিফারেন্স বা পার্থক্যগুলো আছে, এইগুলো কি মিউসিস প্রক্রিয়ারই কি অবদান। এবং যৌন জনন করে এমন এমন সকল জীবে মিউসিসের মাধ্যমে জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। এই যে মানে ক্রোমোজোমের পুনর্বিন্যাস হয়ে, ঠিক আছে, যেমন এই যে উদাহরণটা দিলাম, একটা ক্রোমোজোম চেঞ্জ হয়েছে না, ক্রোমোজোম কি ছিল, যেটা ছিল ডাবল হয়ে একটা নতুন একটা প্রজাতি ব্যাংক সৃষ্টি হয়েছে, এই যে একটা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। এই যে পৃথিবীর মধ্যে যে যত প্রজাতি গুলো দেখতেছে একই রকম মানে প্রজাতির চেঞ্জ গুলো আছে, মানে আমাদের জেনাস গুলো যে পরিবর্তন হয় মোটামুটি হবে। ঠিক আছে, এবং আমরা বিভিন্ন একই উদ্ভিদের বিভিন্ন ধরনের রূপ দেখতে পাই। ঠিক আছে, আম গাছের মধ্যে যদি তুমি চিন্তা করো, একটা আম এরকম, একটা আম গাছ অন্যরকম। ঠিক আছে, এই বৈচিত্র্যটা সৃষ্টি হয় একমাত্র মিউসিস প্রক্রিয়ার ফলে। এরপর দেখবো প্রজাতি টিকে থাকা বা না টিকে থাকা মূলত তার সদস্যের বৈচিত্র্যের উপর নির্ভর করে। পরিবেশের প্রতিনিয়ত পরিবর্তনশীল, এগুলো একটু পড়ে নেবা। তারপর আর কিছু দরকার নেই, নিচের দিকে আরেকটু যদি আমরা যাই তাহলে কি আছে আমাদের, আর একবার মানে প্রজাতি সৃষ্টি করা। ঠিক আছে, এই বৈশিষ্ট্য যে পরিবর্তনগুলো আছে এগুলো একবার রিডিং করে বলবা। তবে গুরুত্ব যদি আসে যে মিউসিস প্রক্রিয়ার গুরুত্ব লিখো বা বৈচিত্র্য সৃষ্টির জন্য মিউসিস প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে এখানে গুরুত্ব তো তোমাদের বই একটু পয়েন্ট আকারে দেয় না বা খুব সুন্দর করে দেয় নাই। তো আমি এখন কতগুলো পয়েন্ট দেখাই দিব তোমাদের, যে পয়েন্টগুলো তোমরা কি করতে পারো, সুন্দর করে লিখতে পারো বইয়ের মধ্যে। একবার করে খালি পয়েন্টের টাইপগুলো মনে রাখবা, তাহলে দেখবা যে মোটামুটি হবে কি হয়ে গেছে। তাহলে আমরা শুরুতে যাই, যে মিউসিসের গুরুত্ব আসুক, তাৎপর্য আসুক, প্রয়োজনীয়তা আসুক, একই প্রশ্ন। ঠিক আছে, একই ফরম্যাটে লিখবা। তো প্রথম বলছে যে কি জনন কোষ সৃষ্টি। আমরা জানি যে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, জনন কোষ সৃষ্টি হয়, বিশেষ করে গ্যামেট উৎপন্ন হয়, শুক্রাণু বা ডিম্বাণু যেটা আছে, যে গ্যামেট উৎপন্ন হয় এগুলো মিউসিস প্রক্রিয়া হয়। আর যদি গ্যামেট উৎপন্ন না হইতো তাহলে বংশবৃদ্ধি অসম্ভব ছিল। তার মানে কি আমাদের প্রথম কাজটা হচ্ছে কি মিউসিসের জনন কোষ সৃষ্টি। এরপরে যদি আমরা দাপটাতে যাই, যে ক্রোমোজোমের সংখ্যা দুর্বল রাখা, এটা নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা করছি, যে প্রজাতির কি আছে বংশক্রম অনুসারে ক্রোমোজোমের সংখ্যা দুর্বল রাখে কেবল কি মিউসিস প্রক্রিয়া সম্ভব হয়। যেমন বৈশিষ্ট্যটা কিছুক্ষণ আগে আমরা বললাম, যে ক্রোমোজোমের সংখ্যা যদি চেঞ্জ না হইতো তাহলে দ্বিগুণ থেকে 4 গুণ এভাবে 16 গুণ হয়ে জীব জগতে কি পরিবর্তন হয়ে যেত। আর পরিবর্তন হইতে হইতে একটা সময় জীবের অস্তিত্ব কি হয়ে যেত, বিলীন হয়ে যেত। আচ্ছা, তারপরে গেলো আমাদের কি প্রথমে কি জনন কোষ সৃষ্টি, তারপরে কি ক্রোমোজোমের সংখ্যা দুর্বল রাখা। এরপরে যদি আমরা যাই প্রজাতির সক্রিয়তা রাখা। প্রজাতির সক্রিয়তা মানে কি, এই যে প্রজাতিগুলো আছে আমাদের ক্রোমোজোমের সংখ্যা ঠিক রাখার মাধ্যমে এই যে প্রজাতির সক্রিয়তা, যে মানুষ থেকে মানুষ একই মানে মোটামুটি মানুষের 2টা হাত 4টা পা এরকম যে পর্যায়ক্রম চলতেছে, এই সক্রিয়তা বজায় রাখে কেটা মিউসিস প্রক্রিয়া। যদি এখানে চেঞ্জ হয়ে যেত ক্রোমোজোমের সংখ্যা, তাহলে আমাদের কি হয়ে যেত, মানে মোটামুটি মানুষের কি আকার আকৃতির যা কিছু আছে সেগুলো চেঞ্জ হয়ে যেত। এরপরে আমরা যাই বৈচিত্র্য সৃষ্টির মধ্যে। এই ক্রোমোজোমের মাধ্যমে কি হয়, দুইটা জীব হুবহু কোনো সময় একই রকম হয় না, একই রকম চেহারা কোনো সময় দুইটা মানুষ দেখে না, যমজের বেলা ভিন্ন কথা। তাহলে মিউসিস বলতে কি, মিউসিসের প্রক্রিয়ায় গ্যামেটের ক্রোমোজোমের বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে বৈচিত্র্য সৃষ্টি হয়। এখন দেখো অভিব্যক্তি, আমরা এই কথাটা একটু আগে বলছি যে বৈচিত্র্য কি আসে, মিউসিস জানে বৈচিত্র্য কি করে, অভিব্যক্তি ধারা এবং কি নতুন একটা সৃষ্টি করে। এরপরে যদি যাই আমরা আরো দুইটা বৈশিষ্ট্য, গ্যামেট সৃষ্টি বা বংশবৃদ্ধি, এটা ওই অলরেডি আলোচনা করা হয়েছে যে ডিপ্লয়েড জীবের মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে কি গ্যামেট সৃষ্টি হয়, আর গ্যামেটের মাধ্যমে কি করে যৌন প্রক্রিয়া বংশ বিস্তার করে। তারপর যৌনক্রমের যে কথাটা বলছে, যে সকল জীবের যৌনক্রম আছে তাদের মিউসিস প্রত্যক্ষ কি করে ভূমিকা পালন করে। মেন্ডেলের সূত্র, একমাত্র মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, মেন্ডেলের কি সূত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব, তাছাড়া মেন্ডেলের সূত্র কি ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের কি মাইটোসিস এবং মিউসিস কোষ বিভাজনের পার্থক্য। তাহলে দেখো এখানে মাইটোসিস কোষ বিভাজন এবং মিউসিস কোষ বিভাজনের মধ্যে যে পার্থক্যটা আছে, তাই মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, প্রথম মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের মধ্যে ঘটে, আর মিউসিস কোথায় জনন মাতৃকোষে ঘটে। এরপর যখন নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে ক্রোমোজোমের নিউক্লিয়াস কয়বার ভাগ হয়, একবার ভাগ হয়। আর মিউসিস কোষ বিভাজনের মধ্যে ক্রোমোজোম কি হয়, একবার, এবং নিউক্লিয়াস কয়বার, দুইবার। এবং এরপরে দেখো অপত্য কোষ কয়টা সৃষ্টি হয়, অলরেডি আমরা এটা পড়ে আসছি যে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কয়টা, দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়,
এবং এর মধ্যে কয়টা হয়, মিউসিসের মধ্যে কি হয়, 4টা হয়। এবং কি হয় আরেকটা কথা বলছে যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান থাকে। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে আমরা আগে থেকে জানি যে নতুন যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় এর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের কি থাকে, সমসংখ্যক থাকে। আর মিউসিসের মধ্যে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। আর একটা বলছে কি, এই সমান থাকে বলেই মাইটোসিসকে কি বলা হয়, সমীকরণিক বিভাজন বলা হয়। আর ওটার মধ্যে অর্ধেক হয় বলে এটাকে কি বলা হয়, হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবং মাতৃকোষের গুণ যেটা থাকে, যে নতুন যে কোষটা সৃষ্টি হচ্ছে মানে অপত্য কোষ হুবহু মাতৃকোষের সমান গুণ সম্পন্ন হয়, এটা কার বলে, মাইটোসিসের বলে। মিউসিসের বলে কি হয়, এটা সমান গুণ সম্পন্ন হয় না। এরপরে আমরা যদি যাই এখানে প্রোফেজ মোটাফেজ ধাপগুলো পড়ছি। এরপরে আমরা একটা দেখো ছোট্ট করে একটা ধাপ আছে যে আমরা যেটা বলবো মেটাফেজ বা অ্যানাফেজের পার্থক্যগুলো, ঠিক আছে। এই পার্থক্য মানে হচ্ছে মেটাফেজ হলো কেরিওকাইনেসিসের দ্বিতীয় দশা, অ্যানাফেজ হলো কেরিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজনের তৃতীয় দশা। আর বিশেষ করে মেটাফেজের মধ্যে ক্রোমোজোম যেটা থাকে সেটা 2 ক্রোমাটিড বিশিষ্ট থাকে, আর অ্যানাফেজের মধ্যে ক্রোমোজোমটা ভাগ হয়ে যায় বলে এটা কি 1 ক্রোমাটিড বিশিষ্ট থাকে। আর মেটাফেজ দশার ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে সজ্জিত থাকে, অ্যানাফেজের মধ্যে ক্রোমোজোমগুলো কোন দিকে চলে যায়, মেরুর দিকে চলে যায়। আর মেটাফেজের মধ্যে ক্রোমোজোমগুলো সবচেয়ে স্থূল এবং খর্বাকৃতির মানে সবচেয়ে খাটো এবং কি হয় মানে স্থূল দেখায়। অ্যানাফেজের মধ্যে এগুলো তুলনামূলকভাবে কি হয়, তুলনামূলকভাবে মেটাফেজের তুলনায় লম্বা এবং সরু হবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের বৈশিষ্ট্যগুলো গেলো, এর মধ্যে মোটামুটি হবে এই অধ্যায়টা শেষ। 2 পার্টের মধ্যে তোমরা একটু সুন্দর করে একটু ভালোভাবে পড়বা, দেখবে পড়লে মোটামুটি হবে এই অধ্যায়টা সহজ একটা জিনিস। এরপরে আমরা চতুর্থ অধ্যায়টা নিয়ে আলোচনা করবো।